সারওয়ার তুষার যে আলোচনায় আমরা ছিলাম, দল গোছানোর জন্য নির্বাচন বিলম্বের চেষ্টা করছেন আপনারা? না, এটা তো আমরা অনেকবার বলেছি যে এটা একটা অমূলক অভিযোগ। আমরা কেন এই চেষ্টা করব? আমরা তো আপত্তি করি না যে ডিসেম্বরে নির্বাচন হতে পারবে না। আপত্তিটা খুব পরিষ্কার যে নির্বাচন চাপিয়ে দেওয়া যাবে না। হ্যাঁ, এটা না বোঝার কিছু নাই। এখন নির্বাচন তো আমরা আগেও বলেছি যে বাংলাদেশের নির্বাচন ছাড়া অন্য কোনো অভিমুখ নাই, নির্বাচন হতেই হবে বাংলাদেশে। কিন্তু তার আগে আপনি যে এই নির্বাচিত সরকার আসবে, তারা যে আবারও ক্ষমতা প্রলম্বিত করতে চাইবে না, এর কিন্তু কোনো নিশ্চয়তা নাই যদি আপনি এই সিস্টেমটা একই রকম রাখেন। আমরা ওইটা ঠিক করার কথা বলছি এবং সেখানেই সংবিধানের প্রশ্নটা আসে এবং সংস্কারের বিষয়ে অন্য অনেকগুলো সংস্কারে বিএনপি একমত। কিন্তু মূল যে সংস্কার ফ্যাসিবাদের বা স্বৈরতন্ত্রের যেটা ভিত্তি, সেই সংবিধানের সংস্কারের ব্যাপারে বা পরিবর্তনের ব্যাপারে বিএনপি কিন্তু খুব একটা ইতিবাচক না। তো এই জিনিসগুলো নিয়ে আলোচনা হতে হবে, তারপর নির্বাচন হবে। আমরা ইন দ্য মিন টাইম আমাদের কিছু সাংগঠনিক যোগাযোগ বা নেটওয়ার্ক তো সারা দেশে তৈরি হয়েছে, এটা আরও তৈরি হচ্ছে। আমরা কাজ করছি না, জেলা কমিটিগুলো হবে এবং এই ইলেকশনই তো আমাদের একমাত্র লক্ষ্য না। আমরা এই ইলেকশনে যদি আমরা মনে করি আমরা যে সময়টুকু আছে 8 মাস থেকে 1 বছর যেটাই হোক, এর মধ্যে যদি আমরা মাঠে ঠিকমতো কাজ করতে পারি, তাহলে এবারে নির্বাচনে আগের থেকে কিছু প্রিসেট করে বলা যায় না যে বিএনপির 30% ভোট আছে, অমুক দলের এত% ভোট আছে। কারণ এই হিসাবগুলো বাংলাদেশে বদলে গেছে। সর্বশেষ ইলেকশন হয়েছে 2008 সালে। এরপরে আমাদের মতো ইয়াং জেনারেশনে অনেক অসংখ্য ছেলেমেয়েরা যুক্ত হয়েছে ভোটার হিসেবে, যাদের বিবেচনাটা অন্যরকম। আবার স্থানীয় পর্যায়ে যে ধরনের বাস্তবতা এই মুহূর্তে বিরাজ করছে, চাঁদাবাজি, খুনখারাবি, লুটপাট, দখল, এগুলোর বিরুদ্ধেও কিন্তু জনগণের একটা চরম ক্ষোভ আছে। তো তারা অপেক্ষা করছে ইলেকশন। আমরাও ইলেকশন চাই, কারণ আমরা মনে করি ইলেকশনের মধ্যে দিয়ে জনগণ একটা রায় দেবে। একদিকে আপনারা বলছেন জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সংবিধান অকার্যকর হয়ে গেছে, তাহলে বিপ্লবী সরকার কেন গঠন হলো না? এই প্রশ্ন কিন্তু রেখেছিলেন আগের অংশে এম মোশাররফ হোসেন। বিপ্লবী সরকার এটা হয় নাই। বিপ্লবী সরকার বা এটা তো একটু লেফটিস্ট রেভলিউশনারি ল্যাঙ্গুয়েজ। ধরেন এই ধরনের পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার হয়, এটাই রেওয়াজ। পৃথিবীর বহু জায়গায় হয়েছে, যতগুলো স্টেক হোল্ডার আছে অভ্যুত্থান বা আন্দোলনে, তারা মিলে এটা করে। ঠিক আছে, আমরা এটা যে করতে পারি নাই, এটার দায় সম্পূর্ণভাবে রাজনৈতিক দলগুলো, টকশোতে কিংবা উন্নত জায়গায় যাই বলুক, এইটার দায় পুরোপুরি নিতে হবে রাজনৈতিক দলগুলোকে। কারণ তাদের কাছে এই প্রস্তাবটা ছিল ছাত্রদের তরফ থেকে যে আপনারাই এই অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের দায়িত্বটা নেন, আমরা সাথে থাকবো, কিংবা আমরা বাইরে থাকতে চেয়েছিলাম যে আপনারা রাজনৈতিক দল এবং সিভিল সোসাইটির মেম্বার সহ একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার করেন, যেটা আসলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেশ পুনর্গঠন করবে, তারপর নির্বাচন হবে। কিন্তু সেটাতে তারা রাজি হয় নাই। তারা বলেছে যে আমরা ইলেকশনের পরে জাতীয় সরকার করতে চাই। ইলেকশনের পরে আসলে জাতীয় সরকার ধারণা একটা অবাস্তব ধারণা এবং ভ্রান্ত ধারণা। ধরেন সামনে একটা ইলেকশন হবে, এই ইলেকশনের পরে যারা জিতবে তারা জাতীয় সরকার করবে, এটা একটা খুবই ভ্রান্ত ধারণা এবং কনসেপচুয়ালি রং। কেন রং? কারণ হচ্ছে আপনি ইলেকশনের পরে কি বিরোধী দল থাকবে না? তো বিরোধী দল কি জাতির বাইরে? আপনি কি বিরোধী দলকে নেবেন না? তার মানে জাতীয় সরকার করবেন। যদি আপনি বলেন যে বিরোধী দল থাকবে না, তার মানে এটা কিন্তু একটা বাকশালের প্রপোজাল। বাকশাল কিন্তু এটাই ছিল যে এক দল এক সরকার, কোনো বিরোধী দল নাই। তাহলে হয় বিরোধী দল থাকবে, বিরোধী দল থাকলে বিরোধী দলও জাতির অংশ, তাহলে তাকে বাদ দিয়ে আপনি জাতীয় সরকার করতে পারেন না। আবার যদি বিরোধী দল ছাড়া জাতীয় সরকার করেন, সেটা একটা বাকশাল হয়। ফলে ইলেকশনের পরে জাতীয় সরকার করার রোডম্যাপটা এটা ঠিক না। আপনি জাতীয় সরকার করতে পারেন এই ধরনের পরিস্থিতিতে, যখন আমার সাথে আপনার প্রতিযোগিতা নাই, একটা সহযোগিতা আছে এবং আমরা সবাই মিলে দেশটাকে একটা জায়গায় নিয়ে যেতে চাই। সেটা করার কথা কিন্তু ছাত্রদের তরফ থেকে প্রস্তাব ছিল। 5 তারিখের পরেই এটা রাজনৈতিক দলগুলো মানে নাই। কেন মানে নাই জানেন? মানে নাই হচ্ছে আমাদের সমাজে তো গণ অভ্যুত্থান সম্পর্কিত রাজনৈতিক শিক্ষা নাই। এখানে জানুয়ারি মাসের আগে, 24শে জানুয়ারির আগে, নির্বাচনের আগে আমরা গণ অভ্যুত্থানের কথা বলেছি। আমরা কিন্তু বিএনপির সাথে আন্দোলনে ছিলাম। বিএনপি না করলেও, আমরা বিএনপি করি না, কিন্তু বিএনপির সাথে আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম। কিন্তু তখন আমরা বলেছি যে আপনি নির্বাচনের দাবি জানিয়ে নিরপেক্ষ এবং স্যাংশনের উপর নির্ভর করে, আমেরিকার স্যাংশনের উপর নির্ভর করে আওয়ামী লীগকে ফেলতে পারবেন না। আওয়ামী লীগকে ফেলার প্রক্রিয়া হচ্ছে গণ অভ্যুত্থান। তখন বিএনপি এটা বলেছে যারা এই দাবি করছে তারা আসলে আওয়ামী লীগকে সহযোগিতা করছে। এই ধরনের ভুয়া অভিযোগ আমাদেরকে করা হয়েছে। তাহলে যেই সমাজে 24শে জানুয়ারিতে আপনি ফেল করলেন, ওই আন্দোলনটা ফেল করলো এবং জুলাই অভ্যুত্থান ঘটলো মাত্র 6 মাস। যে সমাজে 6 মাস আগে গণ অভ্যুত্থান শব্দটা, গণ অভ্যুত্থান ঘটার 6 মাস আগে উচ্চারণ করা যেত না, সেই সমাজে তো এরকমই ঘটবে, এরকম একটা আধা ক্ষেত্রে ব্যাপারই ঘটবে। এবং সেখানে তো রাজনৈতিক দলগুলো এই ধরনের রাজনৈতিক শিক্ষার ক্ষেত্রে চরম পশ্চাৎপদ। তারা তো নির্বাচন ছাড়া আর অন্য কোনো কিছু বোঝে না। নির্বাচনটাকেই তারা মনে করে একমাত্র ডেমোক্রেসি, যেখানে সারা পৃথিবীতে বলছে যে গণ অভ্যুত্থান হচ্ছে ডেমোক্রেসির হাইয়েস্ট ফর্ম অফ এক্সপ্রেশন। এটা আপনি পলিটিক্যাল সায়েন্সের যে কোনো অধ্যাপককে জিজ্ঞেস করেন, বাংলাদেশে পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপকরা এগুলো বোঝে কিনা জানি না, আপনি পৃথিবীতে পশ্চিমের তো এরকম বিখ্যাত ইউনিভার্সিটি আছে, সেখানে আপনি জিজ্ঞেস করেন, তারা বলবে যে হাইয়েস্ট ফর্ম অফ, কারণ আপনি ইলেকশনের মধ্যে দিয়ে ওইভাবে এক্সপ্রেস হয় না ডেমোক্রেসিটা, পিপলের যে উইল, এইটা সবচেয়ে বেশি এম্পেরিক্যালি আপনি দেখতে পান যখন রাস্তায় কোটি কোটি মানুষ নামে। এটা হচ্ছে হাইয়েস্ট ফর্ম অফ এক্সপ্রেশন। এটাকে রাষ্ট্রের মধ্যে দিয়ে কন্টেইন করাটাই হচ্ছে গণঅভ্যুত্থানের পরবর্তী কাজ। এইটা কিন্তু রাজনৈতিক দলগুলোর বিরোধিতার কারণে, বাধার কারণে, কিংবা তাদের কনসেপচুয়াল ক্ল্যারিটির অভাবের কারণে এটা ঘটেনি বাংলাদেশে। ফলে যে আপনারা এখন বলতে পারছেন বা ভাইও এখন অভিযোগ করছে, কই আপনারা তো বিপ্লবী সরকার করলেন না।
বিপ্লবী সরকার তো করতে দেওয়া হয় নাই। বিপ্লবী বা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার সংবিধানের ব্যাপারে পরিষ্কার বলা ছিল যে একটা অন্তর্বর্তীকালীন কনস্টিটিউশন করেন এবং এই কনস্টিটিউশনটাকে স্থগিত করেন। একটা অন্তর্বর্তীকালীন কনস্টিটিউশন হবে যেটা কিনা পরবর্তীতে গণপরিষদের মধ্য দিয়ে এই স্টেক হোল্ডাররাই পূর্ণাঙ্গ করে তারপর একটা নির্বাচন দেবে। এই রোডম্যাপের কথা বলা হয়েছে, তখন তো তারা এটা মানে নাই।